শুভ সন্ধ্যা সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন? যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে অসীম শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়ে আজকের আলোচনা আমরা আরম্ভ করছি। রূপান্তরের স্টুডিও থেকে বরাবরই আমরা রয়েছি আপনাদের আগামী নির্মাণের কাজের জন্য, আপনাদের ভবিষ্যৎ বিনির্মাণের সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়ে আমরা কিন্তু বরাবরই আপনাদের পাশে আছি। এখন আপনাদের পাশে আমরা রয়েছি, কিন্তু আপনারা এই সুযোগটি ঠিক মতো নিচ্ছেন কিনা সেটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সবাই জয়েন করবেন এবং যারা জয়েন করবেন তারা তাদের পরিচিতদের, বন্ধু বান্ধবীদের এই লাইভটি শেয়ার করবেন, যাতে করে তারাও এই সুযোগটি নিতে পারে। কারণ বিনা পয়সায় আপনারা ফ্রি ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছেন। আবার যদি মনে করেন যে ফ্রি ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছি, এই সমস্ত কারা ক্লাস নিচ্ছে কি সমাচার, বিষয়টি সেরকম নয়। এখানে যারা ক্লাস নিচ্ছেন তারা প্রত্যেককেই অত্যন্ত স্ব বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমাজে সুপ্রতিষ্ঠিত। এর সঙ্গত কারণে আপনাদের দ্বিধা বা সংশয়ের কোনো জায়গা নেই বা কোনো সুযোগ নেই। অতএব সবাইকে এই হৈমন্তিক সন্ধ্যার শুভেচ্ছা। হৈমন্তী, হেমন্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী সবাই পড়েছেন। হেমন্ত যোগ স্নিক, এই মিলে হয় হৈমন্তিক, অর্থাৎ হেমন্ত সংক্রান্ত বা হেমন্ত সঙ্গে জড়িত কোনো কিছু। এই জন্য হৈমন্তিক শুভেচ্ছা আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। পাশাপাশি এটাও জানিয়ে দিলাম যে হৈমন্তিক শব্দটি কি করে গঠিত হয়েছে। হেমন্ত যোগ স্নিক বা ইক, সংস্কৃতে যেটা স্নিক, বাংলা ভাষায় সেটা হচ্ছে ইক। এই যে স্নিক বা ইক, এই প্রত্যয় দিয়ে শব্দটি গঠিত হয়েছে আমাদের হৈমন্তিক, অর্থাৎ হেমন্ত সংক্রান্ত, হেমন্তর সঙ্গে জড়িত, হেমন্ত রিলেটেড যে শুভেচ্ছা সেটি কিন্তু আপনাদের জানানো হলো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই শব্দটি কিন্তু তদ্ধিত প্রত্যয়জাত শব্দ। অতএব দেখেন, একজন আসলে যারা আমরা শিক্ষার্থী, চাকরি প্রার্থী, আমি অনেক সময় ক্লাসে মজা করে বলি যে ক্লাসে আমি গান গাইলে সেটাও কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ বিবিসির শ্রোতা জরিপে কোন গান কততম স্থান অর্জন করেছে, দখল করেছে, এবং কোন গানের বিখ্যাত বিখ্যাত গানের গীতিকারকে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু চাকরির জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং এই চাকরির প্রস্তুতির ক্লাসে শিক্ষক যদি গান করেন, সেটিও আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ ওই গানের গীতিকার, সুরকার এবং ওই গান কি প্রেক্ষাপটে রচিত হয়েছে, এর সঙ্গে আপনার পরীক্ষার কিন্তু সম্পর্ক রয়েছে। দর্শক শ্রোতা, রূপান্তরের স্টুডিও থেকে আজ আমি নূরে মোস্তফা বাবু যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে সহভাগ করব, সেটি হলো সমাস। সমাস শ্রেণী পরীক্ষা থেকে আরম্ভ করে, অষ্টম নবম শ্রেণী থেকে আরম্ভ করে বিসিএস পর্যন্ত কোন পরীক্ষায় নেই, কিন্তু আপনি পারছেন না কেন? আপনি তো অষ্টম শ্রেণীতে পড়েছেন, একবার নবম শ্রেণীতে পড়েছেন, দশম শ্রেণীতে পড়েছেন, তারপরে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছেন, এরপরে চাকরির প্রস্তুতির জন্য আবার পড়ছেন, তারপরেও আপনি পারছেন না। কেন পারছেন না জানেন? সেটি হলো যে যখন সমাস আপনি শিখেছেন, যেভাবে শেখার প্রয়োজন ছিল, আসলে সেইভাবে আপনি শেখেন নাই। আপনি কি করেছেন? না বুঝিয়ে সাপের মন্ত্রের মতো মুখস্থ করেছেন। বাজার থেকে একখানা গাইড, সেই গাইড বই কিনে নিয়ে এসে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বারবার চর্চা করে করে মুখস্থ করেছেন, মডেল টেস্ট পরীক্ষা দিয়েছেন, আপনার মোটামুটি রপ্ত হয়ে গেছে, আপনি পরীক্ষা পাশ করেছেন। আর আমাদের দেশের ছেলে মেয়েদের মারাত্মক একটি রোগ আছে যে আমাদের পরীক্ষা হলো নভেম্বর মাস বা ডিসেম্বর মাস কেন্দ্রিক। মানে নভেম্বরে অ্যানুয়াল এক্সাম হবে, অ্যানুয়াল এক্সামে এই বিদ্যাগুলো সেখানে উগরে দিতে পারলেই আমার দায় দায়িত্ব যেন শেষ, এরকমের একটা ব্যাপার। এই জন্য 7-এ যা পড়েছেন 8-এ এসে মনে নাই, 8-এ যা পড়েছেন 9-এ এসে মনে নাই। নভেম্বর পার হয়ে গেছে, ডিসেম্বরের ছুটিতে চলে গেছেন, জানুয়ারিতে এসে নতুন শ্রেণীতে ক্লাস আরম্ভ হয়েছে, আগেরগুলো সব বরবাদ হয়ে গেছে। কিন্তু আসলে বিদ্যা তো একদিনের জন্য নয় প্রিয় শিক্ষার্থী, বিদ্যা চিরদিনের জন্য। অতএব আজকে আমার এই ক্লাস কিন্তু শুধু যে চাকরি প্রত্যাশীদের জন্য তা নয়, যারা নবম দশম শ্রেণীর, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, ইন্টারমিডিয়েট শ্রেণীর শিক্ষার্থী, তাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। চাকরি প্রার্থীদের জন্য তো অবশ্যই। আমাদের আলোচনার বিষয় হলো সমাস। প্রথমে আমরা আসি সমাস। এই যে শব্দটি, এই শব্দটির শাব্দিক অর্থ হলো সংক্ষেপ করা বা ছোট করা। মনে রাখুন, সমাস শব্দের শাব্দিক অর্থ সংক্ষেপ করা বা ছোট করা। তার মানে সমাস হলো ছোট হয়, বড় হয় না। বড় কোনো কিছুকে সে ছোট করে দেয়।
ব্যাকরণিক সংজ্ঞার্থ পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়। অনেকগুলো পদ, দুই বা তার চেয়ে বেশি পদ এক পদে পরিণত হবে, তাহলে তাকে আমরা সমাস বলবো। যেমন ধরুন গৃহে থাকে যে, তাকে আমরা কিন্তু এক শব্দ বলে দিচ্ছি গৃহস্থ। এখন গৃহস্থ লেখার সময় যদি গৃহ এবং স্থ মাঝখানে আধা মাইল স্পেস রাখেন, তাহলে চাইলে শিক্ষক নম্বর রসগোল্লাও দিতে পারে। বিলাত হতে ফেরত শব্দটি বিলাত ফেরত সমাস দিয়ে গঠিত। এখন বিলাত ফেরত লেখার সময় যদি মাঝে আপনি হাফ মাইল ফাঁকা রাখেন, শিক্ষক কিন্তু নম্বর আপনাকে রসগোল্লাও দিয়ে দিতে পারে। সঙ্গত কারণেই প্রথমেই মনে রাখুন যে অনেক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলা হয়। পরস্পর সম্পর্কযুক্ত বা নিজেদের মধ্যে সম্পর্ক রয়েছে এরকম দুই বা তার চেয়ে বেশি পদ যদি এক পদে পরিণত হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সমাস। স্টুডেন্ট, সমাস আসলে আমাদের বাংলা ভাষার বিষয় নয়, এটি সংস্কৃত ভাষা থেকে আমাদের ভাষায় আমদানি করা হয়েছে। তাহলে এইখানে আমি নোট দিয়ে দিচ্ছি যে সংস্কৃত থেকে সমাস আমাদের বাংলা ভাষায় এলো। এখন সংস্কৃত থেকে যদি বাংলা ভাষায় আসে, এখান থেকে কি রকমের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে? ধরুন চাকরির পরীক্ষায় এসে গেল, সমাস আসলে কোন ভাষার বিষয়, আমরা লিখব সংস্কৃত। সমাস কোন ভাষা থেকে বাংলা ভাষায় লিখেছে, আমরা লিখব সংস্কৃত। সুতরাং এই তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা এই আলোচনাগুলো অনেকেই পছন্দ করেন না, মানে ঝড়ের গতিতে সমাসের কিছু কৌশল বলে দিলাম, ক্লাসটা খুব হিট হয়ে গেল, বিষয়টা তা নয়। ভূমিকা থেকেও প্রশ্ন আসে। তাহলে সমাস শব্দের শাব্দিক অর্থ সংক্ষেপ করা বা ছোট করা, আর সমাস সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। এখন আসি আমরা, প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কিছু প্রাথমিক ইনফরমেশন জানলাম। এখন প্রাথমিক ইনফরমেশনের পরে যে বিষয়টি আমরা জানার চেষ্টা করব সেটা হলো সমাসের প্রকারভেদ। সমাস আসলে কত প্রকার, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সমাস পণ্ডিতেরা বলেছেন যে মূলত সমাস চারটি আর প্রধানত হলো 6 প্রকার। তাহলে মূলত চার কি কি, সেই চারটা আমি একটু এখানে লিখে দেখাই। মূলত সমাস যে চারটি রয়েছে সেই চারটি হচ্ছে দ্বন্দ্ব, এই যে দ্বন্দ্ব, তারপরে কমা দিলাম তৎপুরুষ, দ্বন্দ্ব তৎপুরুষ, এরপরে বহুব্রীহি, এরপরে অব্যয়ীভাব। এই চারটি কিন্তু আমাদের প্রধান সমাস, মূল সমাস। প্রধান নয়, ভুল বললাম আমি, মূল। যদি পরীক্ষায় এসে যায় যে সমাস মূলত কয়টি, তখন কিন্তু আপনি বলবেন চারটি। সমাস মূলত এই চারটি। প্রিয় শিক্ষার্থী, আবার মনে রাখুন, দ্বন্দ্ব তৎপুরুষ বহুব্রীহি অব্যয়ীভাব, মূলত এই চারটি। প্রধানত কত প্রকার? 6 প্রকার। তাহলে এরপরে আর কি যুক্ত হবে? এরপরে যুক্ত হবে দ্বিগু, আর কি যুক্ত হবে? কর্মধারয়। সুতরাং এইবার হয়ে গেল 6 প্রকার। এই 6 প্রকার হচ্ছে প্রধানত, আর 4 প্রকার হলো মূলত। অতএব মূলত আর প্রধানত এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যদি আসে সমাস মূলত কয়টি, আমরা উত্তর দেব 4টি। যদি আসে সমাস প্রধানত কত প্রকার, তখন আমরা উত্তর দেব 6 প্রকার। এই 4 এবং 6 মনে রাখবেন। এই যে লক্ষ্য করুন, দ্বিগু এবং কর্মধারয়, এই দুটি কিন্তু মৌলিক সমাস নয়। যদি এমসিকিউ আসে নিচের কোনটি মৌলিক সমাস নয়, তখন আপনাদের কিন্তু এই দ্বিগু এবং কর্মধারয় সমাস খুঁজতে হবে। দ্বিগু এবং কর্মধারয় এই দুটি মৌলিক নয়। দ্বিগু হলো কর্মধারয়ের অন্তর্গত, আর কর্মধারয়টা আবার তৎপুরুষের অন্তর্গত। এই যে দ্বিগু, এ কর্মধারয়ের অন্তর্গত, আর কর্মধারয় কার অন্তর্গত? এই যে তৎপুরুষের অন্তর্গত। অতএব দ্বিগু এবং কর্মধারয় এ দুটি মৌলিক সমাস নয়। দ্বিগু কর্মধারয় এর অন্তর্গত, আর কর্মধারয় হলো তৎপুরুষের অন্তর্গত। এই তথ্যটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী, সমাস মূলত 4 আর প্রধানত 6 প্রকার। এমনও শিক্ষার্থী রয়েছেন যারা এই 6 প্রকার সমাসের নামই জানেন না। তো 6 প্রকার সমাসের নামই যদি আপনি না জানেন, মনে না রাখতে পারেন, তাহলে সমাস নির্ণয় কি করে সম্ভব? সেজন্য আপনারা কষ্ট করে আগে 6 প্রকার সমাসের নাম আপনারা মনে রাখার চেষ্টা করুন বা মুখস্থ করুন। সেক্ষেত্রে সিরিয়ালটা এইভাবে করতে হবে। এই যে আমাদের দ্বন্দ্ব, এটা হলো 1, দ্বিগু হচ্ছে 2, কর্মধারয় 3, তারপরে তৎপুরুষ 4, তারপরে বহুব্রীহি 5, তারপরে অব্যয়ীভাব 6। তার মানে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব, এই 6 প্রকারের সমাস কিন্তু আমরা মনে রাখবো। আবারও মনে করিয়ে দিচ্ছি, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, এই যে লিখে দিচ্ছি দেখেন, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব।
প্রথম প্রকারের নাম হলো দ্বন্দ্ব। দ্বন্দ্ব বানানটা গুরুত্বের সঙ্গে খেয়াল করেন। দয়ের নিচে ব ফলা, নয় দ আবার ব ফলা। তারপরে হচ্ছে দ্বিগু, দ্বিগু। তারপরে হলো কর্মধারয়, কর্মধারয়। এরপরে হচ্ছে তৎপুরুষ, তৎপুরুষ। এরপরে বহুব্রীহি, বহুব্রীহি। এরপরে হলো অব্যয়ী ভাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই 6 প্রকারের সমাস কিন্তু আমরা পেয়ে গেলাম। 1 2 3 4 5 6, 6টা নাম আপনি এই সিরিয়ালে মনে রাখতে চেষ্টা করুন। দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ী ভাব। দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ী ভাব। এই যে 6 প্রকারের সমাস, এই 6 প্রকারের সমাসের আবার মানে আমরা বললাম যে সমাস পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। কিন্তু এক পদে পরিণত হওয়া সত্ত্বেও সমাসের 2টি অংশ থাকে। প্রথম অংশকে আমরা বলি পূর্বপদ এবং পরের অংশকে আমরা বলি হচ্ছে পরপদ বা উত্তরপদ। তো এই যে পূর্বপদ এবং পরপদ, মানে সমাসের প্রথম অংশ পূর্বপদ আর পরের অংশ হলো পরপদ। এই যে দুটো পদ, এই দুটো পদ সব সময় সমান গুরুত্ব পায় না, বা সব সমাসে 2 পদ সমান গুরুত্ব পায় না। দেখা যায় এক সমাসে আগের পদটা গুরুত্বপূর্ণ, পরেরটা নয়। আর একটা সমাসে দেখা যায় পরেরটা গুরুত্বপূর্ণ, আগেরটা নয়। এরকমের ঝামেলা থেকে যায়। আবার এমনও সমাস আছে যেখানে দেখা যায় কোনো পদই গুরুত্বপূর্ণ নয়, আবার এর ব্যতিক্রম হতে পারে। এই জন্য সমাসের পদের অর্থ প্রাধান্য এই রূপান্তরের পেজে এবং আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও গতকাল একটি ভিডিও দেওয়া হয়েছে, সেখানে সমাসের পদের অর্থ প্রাধান্য দেয়া আছে। আপনারা দয়া করে একবার দেখে নেবেন। এগুলো ভালো জিনিস দেখার চেষ্টা করবেন। আবল তাবল সেন্টার না দেখে কার কি হলো না হলো, কে কি করলো না করলো, এই সমস্ত কোন নায়িকার কয়টা বিয়ে হলো, এই সমস্ত খবর বাদ দিয়ে একটু এগুলো দেখবেন, তাতে করে উপকৃত হবেন। তাহলে কোন সমাসের কোন পদের অর্থ প্রাধান্য থাকে সেটা একটু আমি আপনাদের সঙ্গে সহভাগ করছি, মনে করিয়ে দিচ্ছি। দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসের 2 পদেরই অর্থ প্রাধান্য থাকে। এই যে আমরা এখানে লিখে দিলাম উভয়, মানে এর উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, উভয় পদ। এদিকে বহুব্রীহি সমাসের কোন পদেরই অর্থ প্রাধান্য থাকে না, এই জন্য আমরা লিখে দিলাম কোন পদ ই নয়, অর্থাৎ এর কোন পদেরই অর্থ প্রাধান্য থাকে না। তারপরে অব্যয়ী ভাব, অব্যয়ী ভাবের পূর্ব পদের অর্থ প্রাধান্য থাকে, তাহলে পূর্ব পদ আমি লিখে দিলাম। এখন লক্ষ্য করেন, দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, আর বহুব্রীহি সমাসের কোন পদেরই অর্থ প্রাধান্য থাকে না, কোন পদেরই নয়। সুতরাং পদের অর্থগত দিক থেকে দ্বন্দ্বের বিপরীত হলো বহুব্রীহি, বহুব্রীহির বিপরীত হচ্ছে দ্বন্দ্ব। এটা কিন্তু আমাদের এখন মনে রাখতে হবে। চাকরির পরীক্ষায় এসে গেল কোনটি দ্বন্দ্বের বিপরীত সমাস, তখন আমাদের খুঁজতে হবে বহুব্রীহি। কোনটি বহুব্রীহির বিপরীত সমাস, তখন খুঁজতে হবে আমাদের দ্বন্দ্ব। কোনটি পূর্বপদ প্রধান সমাস, তখন আমাদের খুঁজতে হবে অব্যয়ী ভাব। আর বাকি যে 3টি থাকলো, এই যে আমাদের দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই 3টি সমাস 3টি পরপদ প্রধান সমাস। পরপদ উচ্চারণ হয় ব্যাকরণের নিয়মে, পরপদ। তার মানে এই 3টি হলো পরপদ প্রধান সমাস। এসে গেল নিচের কোনটি পরপদ প্রধান সমাস। আমার গত দিনের ভিডিওতেই এটি দেওয়া হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এটি এসেছিল। হ্যাঁ, কর্মধারয় সমাস কোন পদ প্রাধান্য পায় বা কোন পদ প্রধান, এই প্রশ্ন কিন্তু এসেছিল। এখন ওইটা তো আর ঘুরে আসবে না, ওই রকমের আর একটা আসতে পারে। এই জন্য এখান থেকে আপনারা এটি নোট ডাউন করে ফেলবেন যে দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য থাকে, বহুব্রীহি সমাসের কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না, অব্যয়ী ভাবের পূর্ব পদের অর্থ প্রাধান্য থাকে, আর দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, এই 3টি সমাসের পরপদের বা পরপদের অর্থ প্রাধান্য থাকে। প্রিয় শিক্ষার্থী, এটি গেল সমাসের পদের অর্থ প্রাধান্য। এখন আমরা সামনে এগোই। আমাদের যে 6 প্রকার সমাস, এই সমাসগুলো আমরা কি করে নির্ণয় করব? যেহেতু আপনারা এখন চাকুরি খুঁজছেন, আপনাদের হাতে এত সময় নেই যে সমাসের নারী নক্ষত্র আমি বিস্তারিত আপনাদের পড়াবো। সেই বিস্তারিত পড়ানোর আগে এমন কিছু কৌশল আপনাদের শেখাবো যে কৌশল থেকে আপনি আপনার চাকরিতে শতভাগ নিশ্চিত উত্তর করতে পারবেন। তার আগে ভূমিকার আর ছোট্ট একটু অংশ বাকি রয়েছে, এটি একটু স্মরণ করিয়ে দেই। সেটা হচ্ছে যে সমাস নিষ্পন্ন, এই যে
নিষ্পন্ন বা উৎপন্ন। নিষ্পন্ন শব্দের অর্থ হলো উৎপন্ন। এই যে দেখেন, সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। এই যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। নিষ্পন্ন, নিষ্পন্ন মানে তৈরি হওয়া। সমাসের কাছ থেকে যে পদ তৈরি হয় সেই পদকে আমরা বলি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। গৃহে থাকে যে, এখান থেকে কোন পদ তৈরি হলো? গৃহস্থ। অতএব গৃহস্থ হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তারপরে কুম্ভ করে যে, কুম্ভকার, এই কুম্ভকার হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর সমস্ত পদকে ভেঙে আমরা যে বাক্য তৈরি করি সেই বাক্যকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন ধরুন, ওই যে উৎপন্ন হলো গৃহে থাকে যে, এখান থেকে কি উৎপত্তি হয়েছে? গৃহস্থ। তাহলে গৃহস্থ হলো সমস্ত পদ। আর গৃহস্থকে ভাঙলে আমরা কি বাক্য পেয়ে যাব? গৃহে থাকে যে। সুতরাং গৃহে থাকে যে, এটা হচ্ছে আমাদের কোন পদ? এটা হলো পদ নয়, বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ যেটা, যে পদটি সমস্ত পদ মানে ছোট, সেটা হচ্ছে আমাদের সমাস থেকে উৎপন্ন হয়, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আর এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে যে বাক্য আমরা পেয়ে যাব সেই বাক্য হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমি আবারও বলি, যেমন ধরুন আগাগোড়া, এটি হলো সমস্ত পদ। এখন আগাগোড়ার ব্যাস বাক্য তৈরি করলে কি হবে? আগা হতে গোড়া। এই যে আগা হতে গোড়া, সুতরাং এটি হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমরা লিখলাম কুম্ভকর, এটি হলো সমস্ত পদ, কিন্তু এটাকে ভেঙে আমরা বাক্য তৈরি করলাম কুম্ভ করে যে। তাহলে কুম্ভ করে যে, এটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, আমরা তো বলেই দিলাম যে ব্যাসটা কি? বাক্য। বিগ্রহটা কি? বাক্য। বাক্যের মধ্যে কি থাকে? পদ থাকে। তো এইবার আমাদের জানতে হবে যে ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে আবার এক একটি সমস্যমান পদ বলে। ব্যাস বাক্যে যে কয়টি পদ থাকে, যেমন ধরুন গৃহস্থ, এর ব্যাস বাক্য গৃহে থাকে যে। সুতরাং গৃহে থাকে যে, এরা প্রত্যেকটি এক একটি সমস্যমান পদ। এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো ভূমিকা অংশ মোটামুটি আমরা শেষ করলাম। এখন আমরা চলে যাব আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটা, যার জন্য আপনারা খুব উদ্গ্রীব থাকেন যে সমাস কি করে নির্ণয় করব। আজকের ক্লাস একটি চ্যালেঞ্জিং ক্লাস। আমি গতানুগতিক যেভাবে ক্লাসটা নেই, আজকে সেইখান থেকে আমি বেরিয়ে এসেছি। আমার একান্ত স্পেশাল শীট এইখানে আজকে আপনাদের জন্য আমি মানে কি বলবো, আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটা আমি একান্ত আমার মানে কাজে ব্যবহার করি আর কি। এবং এই শীটের বিষয়ে মাত্র একটা পৃষ্ঠা, আমার 15 বছর আগের স্টুডেন্টও বলে যে স্যার আপনার ওই একটা পৃষ্ঠা কিন্তু অনেক উপকারী। তো লক্ষ্য করুন সেটা কি, এই দ্বন্দ্ব সমাস কাকে বলে, কি সমাচার, ব্যাকরণ কি বলেছে, অমক তমক কি বলেছেন, এই সমস্ত হাবড়ি জাবড়ি কিচ্ছু আপনার দরকার নেই। আপনি এইখানে দেখেন সমাসের নাম, চেনার উপায় এবং একটা উদাহরণ প্র্যাকটিক্যালি দেওয়া আছে, যাতে আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসটা কি? এই যে জোড়া শব্দ, ব্যাস বাক্যে ও এবং আর থাকবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে হতাহত, হত ও আহত। হত মানে মৃত, আহত মানে আঘাতপ্রাপ্ত। তাহলে এই কথাটুকু যদি আপনি মনে রাখেন, এই শীটটা আমরা ক্লাস শেষে দিয়ে দেব, যদিও দেওয়া উচিত হবে কি না আগে চিন্তা করি। যে দ্বন্দ্ব সমাস তাহলে আমরা কি করে চিনবো? জোড়া শব্দ, ব্যাস বাক্যে ও এবং আর থাকে। হতাহত, হত আহত দ্বন্দ্ব সমাস। নদী নালা, নদীও নালা দ্বন্দ্ব সমাস। খাল বিল, খাল ও বিল দ্বন্দ্ব সমাস। বলেই দিয়েছে জোড়া শব্দ, ব্যাস বাক্যে ও এবং আর, যে কোনো একটা বসালেই হবে। নদী নালা, নদী আর নালা, নদী নালা, নদী ও নালা, নদী নালা, নদী এবং নালা, ও এবং আর, যে কোনো একটা আপনি বসাতে পারবেন। ইউ ক্যান ইউজ এনিওয়ান ফ্রম দ্য ফলোইং, নো প্রবলেম, অল আর কারেক্ট। তো এখন আপনি এটা ব্যবহার করে দ্বন্দ্ব সমাস কিন্তু পেরে যাচ্ছেন। এভাবে যত জোড়া শব্দ আছে, ওঠা বসা, খাওয়া পড়া, ইত্যাদি ইত্যাদি সব দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসের অনেক প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো আপনাদের কিন্তু একটু কৌশলে মনে রাখতে হবে। যেমন এই যে আমি চা পান করছি, চা বিস্কুট, সরি আসলে ক্লাসের জন্য একটু চাটা দরকার হয়। চা বিস্কুট খাওয়ার সময় মেলে ভালো, এই জন্য এটা মিলনার্থক দ্বন্দ্ব। মাছ ভাত মেলে ভালো, মিলনার্থক দ্বন্দ্ব, তাই না? তো মিলনার্থক দ্বন্দ্ব। এখন আমরা লক্ষ্য করেন মান সম্মান, মান ও সম্মান একই অর্থ প্রকাশ করে, তাহলে সমার্থক দ্বন্দ্ব। ধন সম্পদ, ধন ও সম্পদ একই অর্থ প্রকাশ করে, সমার্থক দ্বন্দ্ব। এখন সমার্থক দ্বন্দ্ব যদি থাকে, বিপরীতার্থক দ্বন্দ্ব আছে। আয় ব্যয়, আয় ও ব্যয় বিপরীতার্থক দ্বন্দ্ব। জমা খরচ, জমা ও খরচ বিপরীতার্থক দ্বন্দ্ব।
বিপরীতের কাছাকাছি একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব হলো বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধ মানে বিপরীত নয়, কিন্তু দুটো বিষয়ের মধ্যে সাংঘর্ষিক সম্পর্ক বা শত্রুতাপূর্ণ সম্পর্ক, বিরোধার্থক সম্পর্ক। যেমন ওহি নকুল, ওহি মানে সাপ, নকুল মানে বেজি। সাপ আর বেজি চিরকাল মারামারি লাগে, যে বনে বেজি থাকে সেখানে কিন্তু সাপ থাকতে পারে না। সুতরাং তাদের মধ্যে সম্পর্ক হলো বিরোধিতাপূর্ণ, এই জন্য ওহিনকুল, এটা বিরোধার্থক দ্বন্দ্ব। দা কুমড়া, দা দিয়ে কুমড়াকে কেটে ফেলা হয়, এই জন্য দা কুমড়া, এটা কিন্তু বিরোধার্থক দ্বন্দ্ব। এভাবে সমার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, অঙ্গবাচকও হতে পারে। হাত পা, হাত ও পা, নাক কান, নাক ও কান, চোখ মুখ, চোখ ও মুখ, অঙ্গবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক হতে পারে, 19 20, 19 20, তারপরে 9 6, 9 6, এগুলো সংখ্যা বোঝাচ্ছে, অতএব সংখ্যাবাচক দ্বন্দ্ব। এখন এইগুলো আপনারা একবার বই থেকে দেখে নেবেন, সমস্যা হলে আমাদের জিজ্ঞাসা করবেন, আমরা বরাবরই আপনাদের জন্য অবারিত, আপনারা এই সুযোগ নিতে কুণ্ঠাবোধ করছেন। আমরা দ্বন্দ্ব সমাসের একটি প্রকারভেদে এখানে দেখিয়েছি, সেটা হলো বহুপদী দ্বন্দ্ব। একটু আগে বলা হচ্ছে দ্বন্দ্ব জোড়া শব্দ, কিন্তু কখনো কখনো জোড়া ছেড়ে বেজোড়া হয়ে যায়, 3টি বা 4টি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব। এই যে লেখা আছে 2-এর অধিক পদ থাকে, একটা উদাহরণ দেয়া আছে, ইট কাঠ পাথর। উদাহরণ লেখার সময় যে হাইফেন দেয়া আছে, আর ব্যাস বাক্য লেখার সময় কমা দিয়ে লেখা হয়েছে। ইট কাঠ পাথর, ব্যাস বাক্য ইট কাঠ ও পাথর, পদের সংখ্যা 2টির চেয়ে বেশি, তাহলে বহুপদী দ্বন্দ্ব। এরকম আমরা যদি বলি এখন নদী নালা খাল বিল, নদী নালা খাল ও বিল, বহুপদী দ্বন্দ্ব। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই ও বোন, বহুপদী দ্বন্দ্ব। তারপরে এভাবে অনেক কিছুই হতে পারে। এরপরে আমরা চলে আসি অলুক দ্বন্দ্ব। অলুক, এই অলুক দ্বন্দ্ব নিয়ে এর আগেও কথা বলেছি, অলুক দ্বন্দ্ব নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি। 3 প্রকারের আমাদের অলুক সমাস পাওয়া যায়। আমরা সেক্ষেত্রে আপনাদের বলেছিলাম যে লুক শব্দের অর্থ হলো উঠে যাওয়া। বাংলাতে লুক শব্দের অর্থ হলো উঠে যাওয়া। এই যে আমি পাশে একটু ছোট্ট করে লিখি, লুক, লুক শব্দের অর্থ হচ্ছে উঠে যাওয়া, উঠে যাওয়া। এখন লুক মানে যদি উঠে যাওয়া হয়, তার আগে অ লাগিয়ে দিলাম, কি হয়ে গেল? অলুক। অলুক মানে উঠে না যাওয়া। উঠে না যাওয়াকে আমরা এক কথায় কি বলতে পারি? থাকা। শব্দটি বোঝার চেষ্টা করুন। অলুক শব্দটি সমাসের মধ্যে আমরা 3 বার পাবো মাত্র। প্রথমবার দ্বন্দ্বে, তারপরে তৎপুরুষ, তারপরে বহুব্রীর মধ্যে আমরা পেয়ে যাব। তো লুক মানে উঠে যাওয়া, অলুক মানে উঠে না যাওয়া। উঠে না যাওয়া মানে কি? থাকা। তাহলে কি থাকা? বিভক্তি থাকা। বিভক্তি থাকা। দ্বন্দ্ব সমাসের 2 পদেই যদি বিভক্তি থাকে, দ্বন্দ্ব সমাস হওয়া সত্ত্বেও তার 2টি পদেই যদি বিভক্তি থাকে, তাহলে সেটাকে আমরা বলি অলুক দ্বন্দ্ব। সুতরাং শব্দ শুনেই আপনাকে মনে রাখতে হবে যে অলুক মানে থাকা। তো অলুক দ্বন্দ্ব, তাহলে থাকা দ্বন্দ্ব। কি থাকা দ্বন্দ্ব? বিভক্তি থাকা দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের 2 পদেই যদি বিভক্তি থাকে, সেটাকে আমরা অলুক দ্বন্দ্ব বলবো। প্রিয় শিক্ষার্থী, উদাহরণ দেওয়া আছে দেখেন, দুধে ভাতে। যদি দুধ ভাত থাকতো তাহলে কিন্তু আমরা বলতাম যে এটা হলো মিলনার্থক দ্বন্দ্ব, কিন্তু দুধে ভাতে, সুতরাং এটা হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব। দুধ যোগ এ দুধে, ভাত যোগ এ ভাতে, 2 পদেই এ বিভক্তি রয়েছে, অতএব এই দ্বন্দ্বের নাম হচ্ছে কোন দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। স্টুডেন্ট, এভাবে মায়ে ঝিয়ে, বনে বাদারে, ঘরে বাইরে, মাঠে ঘাটে, সব কিন্তু অলুক দ্বন্দ্ব। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এরপর আমরা চলে আসি দ্বিগু সমাস। দ্বিগু সমাস কি করে আমরা চিনব? এর পূর্ব পদের সংখ্যা থাকবে বা সংখ্যাবাচক শব্দ থাকবে, আর ব্যাস বাক্যের শেষে কি থাকবে? সমাহার থাকবে। এইটুকু কেবল আপনাকে মনে রাখতে হবে যে পূর্ব পদের সংখ্যাবাচক শব্দ এবং ব্যাস বাক্যের শেষে সমাহার। এই যে দেখেন, সংখ্যাবাচক শব্দ এবং সমাহার, তাহলে দ্বিগু সমাস হয়ে যাবে। যেমন উদাহরণ দেওয়া আছে দেখেন, চৌমুহনী, ব্যাস বাক্য হলো 4 মোহনার সমাহার। নদীর মিলন স্থলকে আমরা বলি মোহনা, তাহলে 4 মোহনার সমাহার, সেটা হলো চৌমোহনী। 4টি নদীর মুখ এসে এক জায়গায় মিশে গেছে। এভাবে চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। সপ্তপদী, সপ্তপদের সমাহার। তারপরে ত্রিফলা, 3 ফলার সমাহার। ত্রিফলা অবশ্যই একটু ভিন্ন সমাস, ত্রিফলাটা আমি এখন বলছি না। ত্রিফলার আবার 2 রকমের ব্যাখ্যা আছে। ত্রিফলা যদি মেডিসিন হয় তাহলে সেটা দ্বিগু সমাস, আর ত্রিফলা যদি অস্ত্র হয় তাহলে সেটা আবার কেউ কেউ সেটাকে সংখ্যাবাচক বহুব্রী বলতে চেয়েছেন। এটা একটু ঝামেলা আছে আর কি, কাজে শব্দটাকে আমি আপাতত রেখে দিলাম। তো আমরা আসি এরকম করে, সপ্তাহ, সপ্তাহের সমাহার, অহ মানে দিন, শতাব্দী, শতাব্দের সমাহার, অব্দ মানে বছর, এগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের দ্বিগু সমাস। অতএব প্রিয় শিক্ষার্থী, পূর্ব পদের সংখ্যাবাচক শব্দ এবং ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে। এরপরে আমরা জানবো কর্মধারয় সমাস কি করে চেনা যায়। দেখেন কতটা সহজ।
আপনি এই কয়েকটি শব্দ যদি মুখস্থ করেন, যে যাহা তাহা, যিনি তিনি যে সেই, মূলত বিশেষ্য ও বিশেষণ পদের মধ্যে কর্মধারয় সমাস হয়। বিশেষ্য পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদ এবং বিশেষণ পদের সাথে বিশেষণ ভাবাপন্ন পদ মিলে যে সমাস হয় সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কিন্তু এত কিছু আমাদের দরকার নেই, আমরা সহজে জানবো যে ব্যাস বাক্যে যে যাহা তাহা, যিনি তিনি যে সেই, এই যে দেখেন যে যাহা তাহা, যিনি তিনি যে সেই, এই কয়েকটি শব্দ কেবল মুখস্থ করুন। যেটা থাকবে কোথায়? ব্যাস বাক্যের মাঝে। নীল আকাশ, নীল যে আকাশ, লাল শাড়ি, লাল যে শাড়ি, কাপুরুষ, কুজে পুরুষ, কদাচার, কুজে আচার, আচার মানে ব্যবহার, খাওয়ার আচার নয় এখানে, কদাকার, কুজে আকার, আকার মানে আকৃতি, চেহারা। অতএব এই শব্দগুলো ব্যাস বাক্যের মাঝে যে থাকবে আমরা এগুলোকে বলবো কর্মধারয় সমাস। আর কি থাকবে? যাহা তাহা। যেমন যাহা তাহা কখন বসাবো? যখন একই বস্তুর দুটো গুণ বোঝাবে। কাঁচা মিঠা, যাহা কাঁচা তাহাই মিঠা। অনেকে আমাকে বলে, স্যার কাঁচা মিঠা কাঁচা মিঠা দ্বন্দ্ব কেন নয়? দ্বন্দ্ব কেন নয় প্রিয় শিক্ষার্থী? আসলে দ্বন্দ্ব হলো দুটো স্বতন্ত্র বিষয় হতে হয়। আর কাঁচা মিঠা এমন একটা বিষয় যে একটি ফলের দুটো গুণকে বোঝায়। আপনি আচার খাচ্ছেন, এই আচারের মধ্যে কাঁচা আমও আছে আবার মিষ্টিও আছে, অথবা এক প্রকারের আম পাওয়া যায় যে আম কাঁচা অবস্থাতেই মিষ্টি লাগে। তার মানে একই বস্তুর দুটো গুণ। তখনই আপনি একটা ধরুন চকলেট খাচ্ছেন যার মধ্যে টকও আছে ঝালও আছে, তাহলে এখানে টক ঝাল কিন্তু একই বস্তুর গুণ। এই জন্য আমরা বলবো যাহা টক তাহাই ঝাল, মানে যাহা কাঁচা তাহাই মিঠা। এইভাবে আমরা এটাকে বলবো হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। এইভাবে চালাক চতুর, আরো সুন্দর উদাহরণ, আমরা বললাম ছেলেটি চালাক চতুর। তাহলে চালাক চতুর কিন্তু দুইজন নয়, একজনই ছেলেটি, একই ব্যক্তির দুই গুণ। প্রথমত সে চালাক, পাশাপাশি সে আবার চতুর। অতএব যে চালাক সেই চতুর, কর্মধারয় সমাস। হেডমাস্টার, যিনি হেড তিনি মাস্টার, কর্মধারয় সমাস। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, কর্মধারয় সমাস। এভাবে আমরা কর্মধারয় সমাস কিন্তু পেরে যাব। এখন কর্মধারয়ের কিছু প্রকারভেদ আছে। এই প্রকারভেদের মধ্যে প্রথমেই আমরা পাবো মধ্য পদলোপী কর্মধারয়। স্টুডেন্ট, লোপী মানে উঠে যাওয়া, লোপ পাওয়া। লোপী মানে লোপ পায় বা উঠে যায়। তাহলে মধ্য পদলোপী কর্মধারায় নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে মাঝের পদটা আসলে লোপ পেয়ে যাবে, মাঝের পদটা উঠে যাবে। অর্থাৎ ব্যাস বাক্যের শুরুতে যে শব্দটি থাকবে সেই শব্দ এবং ব্যাস বাক্যের শেষে যে শব্দটি থাকবে সেই শব্দ, এই দুই শব্দ মিলে সমাস হবে। মাঝের যে পদগুলো, এই পদগুলো উঠে যাবে বা লোপ পাবে। তখন আমরা এগুলোকে বলবো হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়। এই যে উদাহরণ দেওয়া আছে দেখেন, আমাদের মধ্যপদলোপী কর্মধারয়ের ঘর জামাই, ঘরে আশ্রিত যে জামাই। লক্ষ্য করুন, প্রথমের ঘরে আর শেষের জামাই, এই দুই পদ মিলে ঘর জামাই। আর মাঝের আশ্রিত মিশ্রিত হাবি জাবরি পদ, এগুলো উঠে যাচ্ছে, এই জন্য মধ্যপদলোপী কর্মধারয়। বিজয় পতাকা, বিজয় চিহ্নিত পতাকা। প্রথমের বিজয় আর শেষের পতাকা, এই মিলে বিজয় পতাকা। মাঝের চিহ্নিত শব্দটি উঠে যাচ্ছে, এই জন্য মধ্যপদলোপী কর্মধারয় সমাস। স্টুডেন্ট, এরকম অনেক উদাহরণ হতে পারে। রেলগাড়ি, রেলের উপর চলে যে গাড়ি। হাত ঘড়ি, হাতের পরা হয় যে ঘড়ি। সিংহাসন, সিংহ চিহ্নিত যে আসন, এগুলো মধ্যপদলোপী কর্মধারয়। এরপরে আমরা আসি কর্মধারয় সমাসের যে প্রকারভেদগুলোকে নিয়ে আপনারা বেশি ঝামেলায় পড়েন, উপমান, উপমিতি এবং রূপক কর্মধারয়। এই তিনটি কর্মধারয় শিক্ষার্থীরা ঘুরিয়ে ফেলে, অনেক সময় অনেক শিক্ষকও ঝামেলায় পড়ে যান। তো সেই জায়গাটি আমি আজকে একদম সহজে ক্লিন করে দেই, পরিষ্কার করে দেই। সেটা হলো, প্রথমেই আপনি দেখুন রূপক কর্মধারয়। রূপক কর্মধারয়টাকে আলাদা করি, উপমান উপমিত, তাহলে সহজ হয়ে যাবে। রূপক কর্মধারয় চেনার উপায় যে এখানে এমন একটি বিষয়ের সঙ্গে তুলনা করা হবে যে বিষয়টি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়। তার মানে অনুভূতির বিষয়ের সঙ্গে তুলনা দেয়া হলে সেটিকে আমরা বলবো রূপক কর্মধারয়। যেমন মন মাঝি, মন রূপ মাঝি, তাই না? মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, সারা জনম উজান বাইলাম, ভাটির নাগাল পাইলাম না। কি চমৎকার কথা! মন মাঝি, জীবনের বৈঠে আমি আর বাইতে পারছি না, তোমার জীবন তুমি নিয়ে নাও, সৃষ্টিকর্তাকে বলা হচ্ছে। সারা জীবন উজান বাইলাম, সারা জীবন শুধু উজানে তরি বাইলাম, দুঃখ, অভাব, অনটন, দারিদ্র, এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করলাম, ভাটির নাগাল পাইলাম না। এটা একটা গান। যাই হোক, আমরা ফিরে আসি। তো অনুভূতির বিষয়ের সঙ্গে তুলনা দিলে আমরা সেটাকে বলবো রূপক কর্মধারয়। এই যে মন মাঝি মন, দিল দরিয়া, দিল মানে আত্মা, মন একই কথা। বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের লেখা বিখ্যাত উপন্যাস। তাহলে বিষাদ মানে হলো দুঃখ, কষ্ট, যন্ত্রণা। সিন্ধু মানে সমুদ্র, সমুদ্র দেখা যায় কিন্তু দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেখা যায় না। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস।
শোকানল, শোকরূপ অনল, অনল মানে আগুন, আগুন দেখা যায় কিন্তু শোক দেখা যায় না, এই জন্য এটাকে আমরা বলবো রূপক কর্মধারায় সমাস। প্রিয় শিক্ষার্থী, তো রূপক কর্মধারায় আমরা জেনে গেলাম যে অনুভূতির বিষয়ের সঙ্গে তুলনা দেওয়া হয়। এবার উপমান এবং উপমিত, এই দুটো সমাস আপনি সহজেই বুঝে যাবেন যদি আপনি ভজঘট না করে আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই দেখেন, উপমান এবং উপমিত এ দুটোই আসলে তুলনা দেওয়ার জন্য গঠিত হয়েছে, একটার সঙ্গে আর একটার তুলনা দেয়া। আমরা এই পৃথিবীতে প্রতিনিয়তই একটি বিষয়কে, একজন মানুষকে বা কোনো কিছুকে অন্য কিছুর সঙ্গে তুলনা দিয়ে থাকে। এই লোকটা একেবারে অমকের মতো, এইটা এর মতো, এটা অমকের তমকের মতো। কবি সাহিত্যিকরা এই কাজে খুব এক্সপার্ট, তাই না? এই তুলনা দিয়ে থাকেন তারা, এটার সঙ্গে ওটার, সেটার সঙ্গে সেটার তুলনা দিয়ে থাকেন। সেই তুলনা দেওয়ার ক্ষেত্রে উপমান এবং উপমিত কর্মধারায় সমাস গঠিত হয়েছে। উপমানের তুলনা দেয়া হবে, কিন্তু দুটো পদ থাকবে, কি কি? বিশেষ্য আর বিশেষণ। অর্থাৎ এখানকার একটি পদ থাকবে বিশেষ্য আর একটি পদ থাকবে বিশেষণ। বিশেষণ মানেই হলো সে গুণবাচক পদ। তাহলে এই যে উদাহরণ দেখেন, রক্ত লাল, রক্ত এটি একটি বস্তু, কিন্তু লাল, লাল কিন্তু বিশেষণ, গুণবাচক বা বৈশিষ্ট্যবাচক শব্দ। তাহলে গুণ দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের বিশেষণ, এবং এটাই উপমান কর্মধারায়। রক্ত লাল, রক্তের ন্যায় লাল। কাজল কালো, কাজল একটা বস্তু কিন্তু কালো হচ্ছে রঙের নাম, বিশেষণ। অতএব কাজলের ন্যায় কালো, উপমান কর্মধারায় সমাস। তুষার শুভ্র, তুষার মানে বরফ, এটা বস্তু, কিন্তু শুভ্র মানে সাদা, সাদা কিন্তু রঙের নাম, অতএব এটি হলো বিশেষণ। একটি বিশেষ্য একটি বিশেষণ, সমাসের নাম উপমান কর্মধারয়। এর চেয়ে সহজ আর কিছু আছে বলে আমার জানা নেই। তারপরে আমরা যদি চলে যাই উপমিত কর্মধারায়, এখানে বিশেষণ থাকবে না, এখানে দুটি পদই থাকবে বিশেষ্য পদ, দুটি পদই বিশেষ্য, এখানে কোনো বিশেষণ থাকবে না। এই যে দেখেন লেখা আছে বিশেষ্য যোগ বিশেষ্য। উদাহরণ দেয়া আছে, চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ। লক্ষ্য করুন, চাঁদের ন্যায় মুখ কি? লাল, শক্ত, নরম, হলুদ, কোমল, সুন্দর, কঠিন, কঠোর, এরকম কিছু আছে? না, নেই। সুতরাং এখানে কোনো গুণবাচক শব্দ নেই, অতএব এটিকে আমরা বলবো হচ্ছে আমাদের উপমিত কর্মধারায় সমাস। এই শব্দটা কিন্তু ঘুরিয়েও দিতে পারে, চাঁদ মুখ না দিয়ে দিয়ে দিতে পারে মুখ চন্দ্র। অনেকেই আমি দেখি যে মুখ চন্দ্র দিয়ে সমাসকে উল্টিয়ে ফেলেন, আসলে উল্টানোর সুযোগ নেই, কারণ এখানে কোনো সাধারণ ধর্ম নাই। যতক্ষণ না পর্যন্ত সাধারণ ধর্ম বা বিশেষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সে উপমিত কর্মধারায়, আপনি যেভাবে এখন শব্দ আগে পরে করেন, উল্টাপাল্টা করেন, অল্টার করেন, চেঞ্জ করেন, কোনো লাভ হবে না। এই জন্য আমরা এখান থেকে জানলাম যে চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ, বা মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, এর সবই হচ্ছে আমাদের উপমিত কর্মধারায় সমাস। একইভাবে বাহুলতা, বাহু মানে আপনার শরীর, লতার মতো, তাহলে বাহু এবং লতা দুটোই কিন্তু বস্তুগত। বাহুলতার মতো কি? সুন্দর, অসুন্দর, কোমল, কঠোর, নরম, শক্ত, হলুদ, সবুজ, খয়েরি, বেগুনি, কোনো বিশেষণ উল্লেখ নেই। যেহেতু বিশেষণ উল্লেখ নেই, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আবার একবার রিভাইজ করি, উপমান, উপমিত, রূপক কর্মধারায় সমাস। রূপকটাকে আমরা আগেই আলাদা করেছি, অনুভূতির বিষয়ের সঙ্গে তুলনা দেওয়া হয়, আর উপমানে একটি বিশেষ্য একটি বিশেষণের মধ্যে তুলনা দেওয়া হয়। উপমিত কর্মধারায় কোনো বিশেষণ থাকে না, গুণবাচক শব্দ থাকে না, দুটোই বিশেষ্য পদের সঙ্গে তুলনা দেওয়া হয়। আশা করি বোঝাতে পেরেছি। না বুঝলে দয়া করে মন্তব্যের ঘরে জানাবেন। আপনারা তো ক্লাস করেন, মন্তব্যের ঘরে একটা মন্তব্য লিখতেও খুব কষ্ট হয়। এটা অবশ্য দক্ষিণ এশিয়ার মানুষের স্বভাব। এই জন্যই দক্ষিণ এশিয়াকে তৃতীয় বিশ্ব বলা হয়, থার্ড ওয়ার্ল্ড। এখানকার লোকেরা থার্ড ক্লাস আর কি। আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই। একজন রিক্সাওয়ালা কষ্ট করে পৌঁছায় দিলে যে একটা ধন্যবাদ বললে খুশি হয়, এটা আমরা আমাদের ইগোতে লাগে আর কি। আমরা সব বড় বড় ষাঁড়, অফিসার, তাই না? সমাজের প্রত্যেকটা মানুষই যে জায়গায় গুরুত্বপূর্ণ। যেই আপনার কাজ করবে ধন্যবাদ দেবেন। তো মন্তব্যের ঘরে দয়া করে জানাবেন যে ক্লাসটা ভালো হচ্ছে, অথবা ক্লাসটা ভালো হয়নি, অথবা এই আলোচনাটা দরকার, এই আলোচনাটা ভুল হয়েছে, এই আলোচনাটা এভাবে হলে ভালো হতো। একটু মন্তব্য করবেন। সময় কখন, নায়িকাদের চেহারা দেখতেই দিন যায়, কখন আর মন্তব্য করি। এই টেন্ডেন্সি দূর না হলে চাকরি পাওয়াটা কঠিন হয়ে যাবে। ভালোর সঙ্গে থাকতে হবে এবং সুন্দর রুচির পরিচয় দিতে হবে সব সময়। প্রিয় শিক্ষার্থী, ফিরে আসি। এবার আমরা চলে যাব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস সম্বন্ধে ব্যাকরণ কি বলেছে? পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এর পূর্বপদ থেকে বা প্রথম পদ থেকে বিভক্তিটা উঠে যায়।
কিন্তু আমরা সহজে কিভাবে বুঝবো? তৎপুরুষ সমাস মূলত বিভক্তি নির্ভর। এই যে দেখেন, ব্যাস বাক্যে বিভক্তি আসে, আপনি ব্যাস বাক্য তৈরি করবেন, ব্যাস বাক্য যদি বিভক্তি দিয়ে মিলে যায় তাহলে মনে রাখবেন যে এই সমাসের নাম তৎপুরুষ সমাস। যে বিভক্তি দিয়ে মিলবে আপনি এই নাম সেই তৎপুরুষ দিয়ে দেবেন। উদাহরণ দেয়া হয়েছে, রাত কানা। রাত কানা মানে কি? সে রাতে কম দেখে বা দেখে না, দিনের বেলা ভালো দেখে। অতএব রাতে কানা, রাত যোগে রাতে কোন বিভক্তি এলো? সপ্তমী, এ ওয়াতে সপ্তমী বিভক্তি, অতএব এর নাম হবে সপ্তমী তৎপুরুষ। প্রিয় শিক্ষার্থী, এই জন্য তৎপুরুষ সমাস পারতে হলে অবশ্যই আপনাকে বিভক্তি পারতে হবে। যারা বিভক্তি ভুলে গেছেন আমি দ্রুত মনে করিয়ে দেই, বই পুস্তক থেকে দেখে নেবেন বা আমি সহজীকরণ করে দেই, বইয়ে অনেক কথা লেখা আছে। সপ্তমী বিভক্তির চিহ্ন 3টি, এ ওয়াতে। ষষ্ঠী বিভক্তির চিহ্ন 2টি, র এর। পঞ্চমী বিভক্তির চিহ্ন 3টি, হতে থেকেছে। চতুর্থী বিভক্তির চিহ্ন 2টি, কে রে। তৃতীয় বিভক্তির চিহ্ন 3টি, দ্বারা দিয়া কর্তৃক। দ্বিতীয় বিভক্তির চিহ্ন 2টি, কে রে। দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই সমাসের ক্ষেত্রে। অতএব সমাসের ক্ষেত্রে যদি ব্যাস বাক্যে বিভক্তি কে রে আসে, ইউ ক্যান রাইট দ্বিতীয় তৎপুরুষ অর চতুর্থী তৎপুরুষ, বোথ আর কারেক্ট, নো প্রবলেম। অতএব আপনি মনে রাখুন, সপ্তমী এওয়াতে, ষষ্ঠী রয়ের, পঞ্চমী হতে থেকেছে, চতুর্থী কেরে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, দ্বিতীয় কেরে। প্রথমা শূন্য দিয়ে কোনো তৎপুরুষ সমাস হয় না। তাহলে এই যে রাত কানা আমরা লিখলাম রাতে কানা, এওয়াতে সপ্তমী, সপ্তমী তৎপুরুষ আমরা এটাকে বলবো। এখন যদি বলা হয় রাজপুত্র, রাজার পুত্র, রয়ের এলো ষষ্ঠী তৎপুরুষ আমরা বলবো। এখন যদি বলা হয় যে রাজপথ, পথের রাজা, তাহলে রয়ের ষষ্ঠী তৎপুরুষ আমরা অ্যান্সার করে দেব। এভাবে প্রিয় শিক্ষার্থী আমরা তৎপুরুষ সমাসের অ্যান্সার করব। ইত্যাদি, ইতি হতে আদি, হতে থেকেছে পঞ্চমী, তৎপুরুষ সমাস। অনেক সময় সমস্ত পদ দেয়া থাকে, ব্যাস বাক্য দেয়া থাকে না, মনে মনে আপনাকে ব্যাস বাক্য তৈরি করে সমাস নির্ণয় করতে হবে। ব্যাস বাক্য তৈরি না করলে আপনি কিন্তু সমাস নির্ণয় করতে পারবেন না। ধরুন এই ইত্যাদি পরীক্ষায় এসে গেল, আপনাকে মনে মনে আওড়াতে হবে যে ইত্যাদির ব্যাস বাক্য কি দিয়ে মিলতে পারে। ইতি হতে আদি, হতে থেকেছে কি? বিভক্তি। কোন বিভক্তি? পঞ্চমী, হতে পঞ্চমী তৎপুরুষ। লক্ষ্য ভ্রষ্ট, লক্ষ্য হতে ভ্রষ্ট, হতে থেকেছে কোন বিভক্তি? পঞ্চমী। এই যে আপনারা চাকরির লক্ষ্য নিয়ে এগুচ্ছেন, কিন্তু সবাই তো লক্ষ্যে পৌঁছাতে পারবে না, লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, ছিটকে যাবে। কেন যাবে? কারণ তারা কোনো বিষয়কে গুরুত্বের সঙ্গে নেয় না। যে কোনো বিষয়কে গুরুত্বের সঙ্গে নিতে হয়, একটু বিনয়ী হয়ে, একটু নম্র হয়ে জ্ঞানকে নিতে হয়। আপনাদের কারো কারোর মধ্যে এমন একটা ভাব আছে যে একখান গাইড কিনে নেই নীলক্ষেতের মোড় থেকে, চাকরি আর আটকায় কে। এতই যদি সহজ হতো তাহলে তো আর এই হাজার হাজার বেকার এই দেশে থাকতো না। প্রিয় শিক্ষার্থী, ফিরে আসি আমরা। তাহলে এভাবে তৎপুরুষ সমাস গঠিত হয়েছে। সেক্ষেত্রে আমি বলছিলাম যে চতুর্থী এবং দ্বিতীয় বিভক্তি একটাই, কেরে। এটা আমরা দ্বিতীয় লিখতে পারি, চতুর্থীয় লিখতে পারি। এর বাইরেও কিছু উদাহরণ রয়েছে বা এর বাইরেও কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন ব্যাস বাক্যে যদি জন্য তরে নিমিত্ত থাকে তাহলে সেটা কেবল চতুর্থী তৎপুরুষ হয়, সেটা আর দ্বিতীয় তৎপুরুষ হবে না। যদি জন্য তরে নিমিত্ত থাকে, এই যে আমি লিখে দিই এখানে, জন্য, এটা বর্গীয় জ, বা তরে বা নিমিত্ত, একই কথা, নিমিত্ত, এইগুলো থাকলে সেটা হবে কোন তৎপুরুষ? চতুর্থী। এটা কিন্তু আর দ্বিতীয় তৎপুরুষ হবে না, চতুর্থী তৎপুরুষ হবে। তাহলে ব্যাস বাক্যে জন্য তরে নিমিত্ত থাকলে সেটা চতুর্থী তৎপুরুষ হবে। যেমন বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়। খেয়া ঘাট, খেয়ার জন্য ঘাট। ডাক মাসুল, ডাকের নিমিত্ত মাসুল। যেখানে জন্য সেখানেই তরে, সেখানেই নিমিত্ত, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। স্টুডেন্ট, এরপরে আমরা ফিরে আসি, ব্যাস বাক্যে যদি ব্যাপিয়া থাকে, ব্যাপিয়া, তাই না? এই যে ব্যাপিয়া যদি থাকে তাহলে আপনাকে লিখতে হবে দ্বিতীয় তৎপুরুষ, ব্যাপিয়া। এই যে দেখেন, ব্যাস বাক্যে ব্যাপিয়া থাকলে সে কেবল দ্বিতীয় হবে, সে আর চতুর্থী হবে না, সে কেবল দ্বিতীয় তৎপুরুষ হবে। যেমন চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। চিরস্মরণীয়, চিরকাল ব্যাপিয়া স্মরণীয়। চিররোগী, চিরকাল ব্যাপিয়া রোগী। চিরকাঙাল, চিরকাল ব্যাপিয়া কাঙাল। সুতরাং এগুলো হবে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আরেকবার মনে করিয়ে দেই, যদি ব্যাস বাক্যে বিভক্তি কে রে থাকে আমরা দ্বিতীয় তৎপুরুষও লিখতে পারি, চতুর্থী তৎপুরুষও লিখতে পারি। যদি ব্যাস বাক্যে জন্যতরে নিমিত্ত থাকে, জন্যতরে নিমিত্ত দিয়ে মেলে, তাহলে সেটি চতুর্থী তৎপুরুষ। যদি ব্যাপিয়া দিয়ে মেলে তাহলে সেটা হবে কেবল দ্বিতীয় তৎপুরুষ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এরপরে আমরা চলে যাই এই যে
নং তৎপুরুষ নামে একটি সমাস রয়েছে। নং তৎপুরুষ হচ্ছে পূর্বপদে না বোধক অব্যয় থাকে, খুবই সহজ। এর পূর্বপদে না বোধক অব্যয় থাকবে, যেমন অদেখা নয় দেখা, অজানা নয় জানা, অশালীন নয় শালীন, অকথ্য নয় কথ্য, অমার্জিত নয় মার্জিত, অভদ্র নয় ভদ্র, অভাব শুধু ন ভাব, দন্ত ন স্পেস ভাব। তাহলে ন ভাব অভাব, নং তৎপুরুষ সমাস। উচ্চারণটা হয় নং তৎপুরুষ সমাস। অনেকে আপনারা নয় নঞ্চ নানান রকমের উচ্চারণ আমি শুনেছি, এর এক্সাক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে নং তৎপুরুষ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই অলুক তৎপুরুষ। অলুক দ্বন্দ্ব পড়াতে বলেছিলাম যে আমরা কিন্তু দ্বন্দ্ব অলুক শব্দটি সমাসের মধ্যে 3 বার পাবো, দ্বন্দ্বের মধ্যে একবার, তৎপুরুষের মধ্যে একবার, বহুব্রীহির মধ্যে একবার। তো অলুক দ্বন্দ্বে পেয়েছিলাম, এবার আমরা অলুক তৎপুরুষের কাছে চলে যাই। অলুক তৎপুরুষ হলো যে তৎপুরুষ সমাসের একটি পদে বিভক্তি থাকবে। আমরা জানি যে অলুক শব্দের অর্থই হলো থাকা, বিভক্তি থাকা। তো এখানে দ্বন্দ্ব সমাসে 2 পদে বিভক্তি ছিল, কিন্তু তৎপুরুষে 1 পদে বিভক্তি থাকবে। এই যে দেখেন উদাহরণ দেয়া আছে, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমটা এইখানে আসলে হওয়া উচিত ছিল ঘোড়া ডিম, কারণ যখন সমাস গঠিত হয় তখন বিভক্তি উঠে যায়, যখন ব্যাস বাক্য হয় তখন বিভক্তিটা আসে। অতএব ব্যাস বাক্যে ঘোড়ার ডিম এখানে হওয়ার কথা ছিল ঘোড়া ডিম, কিন্তু এইখানে বিভক্তিটা উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু উঠে যায়নি সেহেতু এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ সমাস। অলুক মানে থাকা, তাহলে কোন বিভক্তি অলুক আছে বা কোন বিভক্তি থেকে গেছে? ঘোড়ার ডিম অবশ্যই এখানে 1 শব্দ হবে প্রিয় শিক্ষার্থী। কোন বিভক্তি এখানে অলুক রয়েছে? র এর ষষ্ঠী, এই জন্য এর নাম হবে অলুক ষষ্ঠী তৎপুরুষ। এভাবে কলে ছাটা, ব্যাস বাক্য যা আছে তাই কলে ছাটা, বিভক্তিটা সমাসে উঠে যাওয়ার কথা ছিল কিন্তু উঠে যায়নি। কোন বিভক্তি উঠে যায়নি? কলে এ ওয়াতে সপ্তমী, অতএব এর নাম হবে অলুক সপ্তমী তৎপুরুষ। এভাবে অলুক তৎপুরুষ হবে। এরপরে আমরা তৎপুরুষের আরেকটি প্রকারভেদ পাবো, খুব মজার প্রকারভেদ, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপভাষা, উপশহর, তাই না? উপ দিয়ে কি বোঝায়? অপেক্ষাকৃত ছোট, একই রকম দেখতে, সাদৃশ্যপূর্ণ, অধীনস্থ কোনো কিছু, এইগুলো হচ্ছে উপ দিয়ে বোঝায়, তাই না? তো এই কারণে আমরা পদ, উপপদ মানে একটা সহকারী পদ। তো সেই উপপদ তৎপুরুষটা চেনার উপায় কি? একেবারে সহজ। লক্ষ্য করেন, এক কথায় প্রকাশ ব্যাস বাক্যের শেষে যে থাকে। আমরা কর্মধারায় পড়েছিলাম ব্যাস বাক্যের মাঝে যে থাকে, আর এখানে দেখব ব্যাস বাক্যের শেষে যে থাকে। এই যে ব্যাস বাক্যের শেষে যে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো উপপদ তৎপুরুষ সমাস, এবং এটা প্রায়ই এক কথায় প্রকাশ, 2-4টি ব্যতিক্রম থাকতে পারে। পকেট মারে যে, জাদুকর জাদু করে যে, ছেলে ধরে যে, পঙ্কজ পঙ্কে জন্মে যে, উপপদ তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে একটা প্রশ্ন আপনারা অনেকেই করতে চান যে উপপদ তৎপুরুষ সম্বন্ধে ব্যাকরণ বলেছে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তো কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, কৃদন্ত পদটা কি? কৃদন্ত বানানটা এই যে এরকম, নয় ত। কৃদন্ত শুনে ভয় পাওয়ার কিছু নাই। কৃত প্রত্যয় দিয়ে গঠিত পদকে আমরা বলি কৃদন্ত পদ, অর্থাৎ হুইচ ইজ মেড বাই কৃত প্রত্যয়, যেটা কৃত প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে সেটাকে আমরা বলবো হলো কৃদন্ত পদ। পকেট মার, এই যে মার শব্দটি আপনি পেলেন, এই মার শব্দটি কৃত প্রত্যয় দিয়ে গঠিত। মার শব্দের মধ্যে কি আছে? মার শব্দের মধ্যে আছে হলো মৃ যোগ অ, প্রত্যয়ের নিয়মে এইবার হয় মার। তার মানে এই যে মৃটা হলো ক্রিয়ামূল বা ধাতু, সংস্কৃত ক্রিয়ার মূল, অতএব কৃত প্রত্যয় সাধিত শব্দ। সুতরাং কৃত প্রত্যয় সাধিত শব্দকে আমরা বলবো কৃদন্ত পদ। আর কৃদন্ত পদের সাথে উপ মানে সহকারী পদের যে সমাস হয়, জাদুকর, করটাও ঠিক তাই কৃদন্ত পদ, তার আগে জাদু হচ্ছে উপ বা সহকারী পদ। এরকম ছেলে ধরা, এরকম কুম্ভকর, এরকম গৃহস্থ, স্থ মানে থাকা, এটাই ধাতু। তো এইগুলোকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। এক কথায় প্রকাশ, ব্যাস বাক্যের শেষে যে থাকে, প্রশ্নকর্তা প্রশ্ন করে যে, তার্কিক তর্ক করে যে, শিক্ষক শিক্ষা দেয় যে, তাহলে এগুলো উপপদ তৎপুরুষ সমাস। মোটামুটি হারে তৎপুরুষ সমাস পর্যন্ত কিন্তু আমরা এই অবস্থায় আসতে পারলাম। অতএব প্রিয় শিক্ষার্থী, আমরা পরের গুলো একটু দেখে নেই। এরপরে চলে যাব বহুব্রীহি সমাসে। বহুব্রীহি সমাস, বহুব্রীহিটা কি? ব্যাস বাক্যের শেষে যার বা যা থাকে, আর কি থাকে? শহীদ বর্তমান থাকে।
তো শহীদ বর্তমান থাকলেও কিন্তু বহুব্রীহি সমাস। শহীদ বর্তমানটাও আগে আগে বোঝাই। দেখেন, যখন আপনার শব্দে স থাকবে তখনই সেটা আপনি ব্যাস বাক্যে লিখবেন শহীদ বর্তমান। কেমন করে? এই যে দেখেন, এই যে শব্দে স থাকলো, স স থাকলেই আপনি লিখে দেবেন ব্যাস বাক্যে শহীদ বর্তমান। কেমন? এই যে দেখেন, এখানে উদাহরণ দেওয়া আছে, সপরিবার, পরিবারের আগে স আছে, তাহলে এই স এর কারণে পরিবারের সহিত বর্তমান। এখন থাকলো সজল, অতএব জলের সহিত বর্তমান। সফল, ফলের সহিত বর্তমান, তাই না? সকাতর, কাতরের সহিত বর্তমান। তারপরে স্ত্রী, স্ত্রীর সহিত বর্তমান। এভাবে স থাকলে শহীদ বর্তমান সমাসের নাম হবে আমাদের বহুব্রীহি সমাস। আর কি থাকবে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের শেষে? যার বা যা থাকবে। লক্ষ্য করেন, যার বা যা, একেবারে সহজ। বহুব্রীহি সমাসের সংজ্ঞার্থ আমরা আগেই জেনেছিলাম, যে সমাসে পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়, সেটাই কিন্তু বহুব্রীহি সমাস। তো এখন এই বহুব্রীহি ব্যাস বাক্য করা যাবে। বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, এটাই বহুব্রীহি সমাস। তারপরে নদী মাতৃক, নদী মাতা যার, 80-20, 80-তে 20 যার, সুমন, সুন্দর মন যার, এগুলো আমাদের বহুব্রীহি সমাস। ব্যাস বাক্যের শেষে যার বা যা দিয়ে মিলে যাবে। আর কি থাকবে? স থাকলে শহীদ বর্তমান বহুব্রীহি সমাস। এরপরে অলুক বহুব্রীহি। অলুক নিয়ে একটু আগেই বললাম যে অলুক আমরা 3বার পেয়ে থাকি। কি কি 3বার? প্রথমবার হচ্ছে দ্বন্দ্ব, তারপরে তৎপুরুষ, তারপরে হলো বহুব্রীহি। তাহলে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি একই কথা। অলুক মানে হলো থাকা, কি থাকা? বিভক্তি থাকা। বহুব্রীহি সমাস হবে কিন্তু তার একটি পদে বিভক্তি থেকে যাবে, তাহলে আমরা তাকে বলবো অলুক তৎপুরুষ। উদাহরণ দেখুন, গায়ে হলুদ, গায়ে, এই যে একটি পদে বিভক্তি রয়ে গেছে, বিভক্তি উঠে যায়নি, এখন এটা অলুক বহুব্রীহি। বহুব্রীহি কেন? আপনি আজকে গিয়ে 2-4 কেজি হলুদ মাখেন, এটা গায়ে হলুদ নয়, এটা রূপচর্চা। বরং আপনার বিয়ের আগের দিন আপনি হলুদ না মাখলেও মানুষ বলবে যে আজকে কি গায়ে হলুদ। তার মানে গায়ে হলুদ একটা আনুষ্ঠানিকতা, শুধু হলুদকে আর আপনার গা বা শরীরকে বোঝায় না, সেই আনুষ্ঠানিকতাকে বোঝায়। অতএব এটা পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে অন্য অর্থ বোঝায়, এই জন্য বহুব্রীহি সমাস। আর এর একটি পদে বিভক্তি রয়ে গেছে, এই জন্য অলুক বহুব্রীহি। এভাবে হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, এগুলো আমাদের অলুক বহুব্রীহির উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, বহুব্রীহির আরেকটি প্রকারভেদ হলো নং বহুব্রীহি। আমরা একটু আগেই কিন্তু পড়েছিলাম নং তৎপুরুষ, এই যেখানে রয়ে গেছে এখনো আমাদের অন স্ক্রিনে। এই যে দেখেন, এইখানে আছে হচ্ছে অলুক তৎপুরুষ, আর এইখানে আছে হচ্ছে নং তৎপুরুষ, আর এইখানে আছে নং বহুব্রীহি। পার্থক্যটা কোথায়? নং বহুব্রীহিতে একটা ব্যাস বাক্যের শেষে যার থাকবে, সে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করবে, নেতিবাচক অর্থ, কিন্তু সেই নেতিবাচক অর্থটা একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেমন একটা মানুষকে আপনি বলছেন লোকটি বেঈমান, তাহলে বেঈমান দ্বারা শুধু না ইমান লিখলে হয় না, না ইমান যার, যে লোকটার ইমান নাই, যার দ্বারা ওই ব্যক্তিকে বোঝায়। এই জন্য এটা না বোধক শব্দের জন্য নং, আর শেষে যারের জন্য বহুব্রীহি, নং বহুব্রীহি হয়ে যায়। তো নং তৎপুরুষ এবং নং বহুব্রীহির পার্থক্য অনেকেই আপনারা গুলিয়ে ফেলেন। সহজে মনে রাখুন, যখন অনির্দিষ্ট বা অনির্ধারিত ব্যক্তি বিষয়ের আগে না বোধক শব্দ বসে, অদেখা, অদেখা কি? অদেখা আপনার সুনির্দিষ্ট নয়, অতএব নয় দেখা, নং তৎপুরুষ। কিন্তু বেতার, বেতার দ্বারা কি বোঝায়? রেডিওকে বোঝায়। অতএব নাই, তার, যার, এইরকম সুনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝালে শেষে আমরা যার বসিয়ে দিয়ে সেটাকে বলবো নং বহুব্রীহি সমাস। বেঈমান, না ইমান যার, বেতার, নাই তার, যার, এইগুলো। এরপরে আমরা আসি নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ এটা হচ্ছে ব্যাকরণের প্রচলিত নিয়ম লঙ্ঘন করে গঠিত হয়। অনেক পরীক্ষায় কিন্তু এখান থেকে উদাহরণ এসে থাকে। নিপাতনে সিদ্ধ ব্যাকরণের প্রচলিত যে নিয়ম, সেই নিয়মকে লঙ্ঘন করবে। যেমন ধরুন দ্বীপ, দ্বীপে আমরা লিখেছি 2 দিকে অপ যার। প্রিয় শিক্ষার্থী, অপ শব্দের অর্থ হলো পানি, তাহলে 2 দিকে পানি যার। এখন 2 দিকে পানি যার, কিন্তু দ্বীপের আসলে কয় দিকে পানি থাকে? এই যে অপ, অপ শব্দের অর্থ হচ্ছে পানি। আমরা লিখেছি কয় দিকে পানি? 2 দিকে, কিন্তু দ্বীপের তো 2 দিকে পানি থাকে না, 4 দিকেই পানি থাকে। সুতরাং আমরা কিন্তু নিয়ম লঙ্ঘন করলাম। এই যে নিয়ম লঙ্ঘন করলাম, এই জন্য এটাকে আমরা বলবো নিপাতনে সিদ্ধ। আরো উদাহরণ আছে, পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও যিনি মূর্খ। যিনি পণ্ডিত, যাকে আমি নিজেই পণ্ডিত বলছি, তাকে আমি নিজেই আবার কি করে মূর্খ বলবো? তার মানে আমাদের এই বলাটা ভুল। হয়তো পণ্ডিত ভুল করে মূর্খের মতো কোনো একটি কাজ বা একটি আচরণ করতে পারে, কিন্তু সেই একটি কাজ বা একটি আচরণের দায়েই তাকে আমরা আবার পণ্ডিত এবং মূর্খ একসঙ্গে বলতে পারি না। অতএব এটি হলো নিপাতনে সিদ্ধ সমাস।
প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে আসি আমাদের অব্যয়ভাব। অব্যয়ভাবের ব্যাস বাক্যটা একটু বিচিত্র, নানান রকমের শব্দ এর ব্যাস বাক্যের মধ্যে থাকে। তবে এই শব্দগুলো যদি একটু আপনি চর্চা করেন তাহলে আস্তে আস্তে আপনার রপ্ত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। লক্ষ্য করুন, ব্যাস বাক্যের সমীপে, তারপরে সদৃশ, পর্যন্ত, অতিক্রান্ত, অতিক্রম না করে, বিরুদ্ধ, পশ্চাৎ, ঈষৎ, বিপসা, অভাব ইত্যাদি থাকে। ব্যাস বাক্যের সমীপে, সাদৃশ, পর্যন্ত, অতিক্রান্ত, অতিক্রম না করে, বিরুদ্ধ, পশ্চাৎ, ঈষৎ, বিপসা, অভাব। আমি যেভাবে বলে ফেললাম আপনারা এভাবে কয়েকবার পরে মুখস্থ করে ফেলেন, তাহলে অব্যয়ভাব সমাস আপনাকে কিন্তু আর আটকাতে পারবে না। কি হলো? ব্যাস বাক্যের সমীপে, স্বদেশ, পর্যন্ত, অতিক্রান্ত, অতিক্রম না করে, বিরুদ্ধ, পশ্চাৎ, ঈষৎ, বিপসা, অভাব ইত্যাদি থাকে। তো সেক্ষেত্রে কিছু কৌশল আপনাদের আমি বলে দিতে পারি। এই যে সমীপে বা স্বদেশ, এই দুটোর আসলে যে কোনো একটা লিখলেই হয়। অতএব শব্দে যদি উপ থাকে, এই যে দেখেন উপ থাকলে আপনি ব্যাস বাক্যের সমীপে অথবা স্বদেশ লিখতে পারবেন। উপবন বনের সমীপে, উপজেলা জেলার সমীপে, উপকণ্ঠ কণ্ঠের সমীপে, উপশহর শহরের সমীপে, উপনদ নদের সমীপে, উপভাষা ভাষার সমীপে, হয়ে গেল। শব্দে যদি আ থাকে তাহলে আপনি পর্যন্ত লিখতে পারবেন। এই যে দেখেন, আমরণ, আ থাকলে পর্যন্ত, আমরণ মরণ পর্যন্ত, আজীবন জীবন পর্যন্ত, আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, শৈশব শৈশব পর্যন্ত, মৃত্যু মৃত্যু পর্যন্ত ইত্যাদি ইত্যাদি। যথা থাকলে অতিক্রম না করে হয়, যথারীতি রীতিকে অতিক্রম না করে, যথাবিধি বিধিকে অতিক্রম না করে, যথা চেষ্টা চেষ্টাকে অতিক্রম না করে, যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে। এই যে যথা থাকলে অতিক্রম না করে সমাসের নাম অব্যয়ভাব। এরকম আরো আছে। এই যে আপনার এখানে আছে বিরুদ্ধ, প্রতি সমান বিরুদ্ধ, প্রতিবাদ বিরুদ্ধবাদ, প্রতিকূল বিরুদ্ধকুল। পশ্চাৎ, অনু থাকলে পশ্চাৎ হয়, অনুতাপ তাপের পশ্চাৎ, অনুগমন পশ্চাৎ গমন, অনুগমন পশ্চাৎ স্মরণ, অব্যয়ভাব সমাস। ঈষৎ মানে অল্প, কম, সামান্য, হালকা, ঈষৎ থাকলে অব্যয়ভাব সমাস। ঈষতের কোনো সূত্র নেই। যেমন আনত, ঈষৎ নত। আমরা যদি এখানে উদাহরণ লিখি, আ নত, এর ব্যাস বাক্য হয় ঈষৎ নত। ঈষৎ মানে অল্প, কম, হালকা, ঈষৎ নত, সমাসের নাম অব্যয়ভাব। এরকম আরক্তিম, ঈষৎ রক্তিম, ফিকা নীল, ঈষৎ নীল, অব্যয়ভাব সমাস। বিপসা, বিপসা মানে একই শব্দ দুইবার ব্যবহার, সমাসের নাম অব্যয়ভাব। অনেকে আবার ভুল করে লিখে দেয় বিপসা সমাস। আসলে সমাস অব্যয়ভাব, একই শব্দ যে দুইবার হয় এই প্রক্রিয়াকে বলা হয় বিপসা। ফি বছর, এই যে দেয়া আছে বছর বছর, ফি সপ্তাহ সপ্তাহ সপ্তাহ, প্রতিদিন দিন দিন, প্রতি ঘর ঘর ঘর, প্রতি ফি বছর বছর বছর, এগুলো হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাস। তারপরে আমরা চলে যাই, অভাব থাকলেও অব্যয়ভাব। যদি ব্যাস বাক্যে অভাব থাকে, যেমন দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, তারপরে হরতাল, তালের অভাব, নির্লজ্জ, লজ্জার অভাব, গড় মিল, মিলের অভাব, অভাব থাকলেও অব্যয়ভাব। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা পেয়ে যাব সমাস প্রাদি। প্রাদি সমাস হচ্ছে আদিতে প্র থাকে, এর চেয়ে সহজ আর কি হতে পারে? একেবারে সহজ। এই যে প্রবাদ, প্রজেবাদ, প্রগতি, প্রজেগতি, প্রচেষ্টা, প্রজেচেষ্টা, প্রবচন, প্রজে বচন, প্র থাকলেই প্রাদি সমাস। লাস্ট অফ অল নিত্য সমাস। নিত্য সমাসের দুটো কৌশল আপনি মনে রাখবেন। ব্যাকরণ বলেছে যে সমাসের ব্যাস বাক্য হয় না, তাহলে এই প্রশ্নটাও কিন্তু এসে যেতে পারে যে কোন সমাসের ব্যাস বাক্য হয় না, তখন আপনি উত্তর দেবেন নিত্য সমাস। এখন প্রশ্ন যে ব্যাস বাক্য না হলে সমাস নির্ণয় হবে কি করে? আসলে এই ব্যাস বাক্য বলতে যা বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী, সেটা হলো যে এখানে প্রত্যেকটা সমাসের একটা নিজস্ব ব্যাস বাক্যের সাইন থাকে, কিছু শব্দ থাকে। যেমন দ্বন্দ্ব সমাস ওই এবং আর, দ্বিগু সমাস সমাহার, কর্মধারায় যে যাহা তাহা, যিনি তিনি যে সেই, তাই না, বহুব্রীহি সমাস যার বা যার। কিন্তু এই নিত্য সমাসের নিজস্ব কোনো সিম্বল নাই। শুধু কি করতে হয়, যে শব্দ দেয়া আছে ওই শব্দের একটা অর্থ দাঁড় করাতে হয়, তাহলেই সে হয়ে যায় নিত্য সমাস। অতএব মনে রাখুন, যে কোনো পরীক্ষায় এসে যেতে পারে যে কোন সমাসের ব্যাস বাক্য হয় না, উত্তর হবে নিত্য সমাস। এমসিকিউ আকারে বা যে কোনো ভাবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আসতে পারে। তারপরে আমরা আরেকটা বিষয় জেনে রাখবো নিত্য সমাসের, সেটা হচ্ছে অন্তর থাকলে অন্য হয়। এই দুটো কথা আপনি মনে রাখেন, তাহলে নিত্য সমাস আপনার আর কখনোই ভুল হবে না। এই দেখেন, অন্তর থাকলে অন্য হয় আর মাত্র থাকলে কেবল হয়। অন্তর থাকলে অন্য এবং মাত্র থাকলে কেবল। যেমন এই যে উদাহরণ দেয়া আছে দেশান্তর, খেয়াল করেন, দেশান্তরের মধ্যে একটা কি আছে, অন্তর আছে না? অতএব অন্তর থাকলে অন্য হবে, অন্য দেশ। এখন যুগান্তর, অন্য যুগ, কালান্তর, অন্য কাল, গৃহান্তর, অন্য গৃহ, লোকান্তর, অন্য লোক, নিত্য সমাস। আর কি? মাত্র থাকলে কেবল হবে, জল মাত্র, কেবল জল, দর্শন মাত্র, কেবল দর্শন, শয়ন মাত্র, কেবল শয়ন, এগুলো কিন্তু মাত্র থাকলে কেবল হবে। সমাসের নাম হবে আমাদের নিত্য সমাস। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের অ্যাট এ গ্ল্যান্স মোটামুটি সমাসের নির্ণয়ের কৌশল, ভূমিকা সহ। আপনারা যদি এই সহজ কৌশলগুলো একটু মনে রাখার চেষ্টা করেন
তাহলেই আপনি কিন্তু সফল হবেন। কিন্তু আসলে আমাদের বাঙালিত্ব, আমাদের অস্থি মজ্জায় কিছু বিষয় রয়েছে যে আমরা অলস, এটা পড়বো কিনা, থাক আজ না কাল, কাল না পরশু, দেখি আরো কিছু সহজ পদ্ধতি পাই কিনা, এরপরে দেখবেন যে না পড়ে কিছু লেখা মানে চাকরি পাওয়া যায় কিনা। এরকম করে আসলে হয় না। ওই যে কৌতুকের মতো 3 বন্ধু পরীক্ষা দিচ্ছে, প্রথম জন লিখেছে প্রমথ চৌধুরী, দ্বিতীয় জন বড় পণ্ডিত, সে চিন্তা করে যে না প্রমথ চৌধুরী বোধহয় ভুল, মনে হয় প্রথম চৌধুরী হবে। তারপরে যেন এখন চিন্তা করে প্রথম চৌধুরী এত বড় লেখার দরকার কি, এক আর ম লিখলেই তো হয়, তাহলেই সেটা হয়ে গেল প্রথম চৌধুরী। এইভাবে কিন্তু দেখবেন যে শর্টকাট পদ্ধতি আমরা খুঁজি, এই শর্টকাট পদ্ধতি কিন্তু আমাদের জন্য সবসময় কল্যাণ বয়ে আনে না। অতএব আপনাদের আজকে যে পদ্ধতিটা দেয়া হলো, আমি আমার দীর্ঘ বলা ঠিক হবে কিনা, তবে একেবারে কমও নয়, ছাত্র জীবন থেকে এই পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝি যে আপনি এই কৌশলগুলো যদি রপ্ত করেন, অথবা আপনি অন্য কোনো টিচারের অন্য কোনো কৌশলও রপ্ত করতে পারেন, আমি আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু আপনি যেভাবেই হোক না কেন দ্রুত এগুলো শিখে ফেলুন, তা না হলে কিন্তু আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। কারণ সমাজ থেকে সকল পরীক্ষায় প্রশ্ন আসবে। কি শ্রেণী পরীক্ষা? 7ম শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে বিসিএস পর্যন্ত, কোন পরীক্ষা এটা লাগে না? কিছু কিছু নাদান থাকে, এরা না বুঝে চট করে বলে যে এটা আমাদের কি এখন লাগবে, আবার বলে এটা বিসিএস এর মতো করে পড়ান স্যার, একাডেমিকের মতো করে পড়ান না। এই সমস্ত আসলে এরা আজীবনে এরকমই থেকে যায়। পড়া তো পড়াই। বিসিএস এর জন্য কি সমাস আলাদা হয়ে গেছে? 7ম শ্রেণীর জন্য সমাস আলাদা হয়েছে? না। আপনি যদি মূল বিষয় শেখেন তাহলে আপনি অলওয়েজ এটাকে মোকাবেলা করতে পারবেন। আর যদি মূল বিষয় না শেখেন তাহলে কোনোভাবেই আপনি এটাকে মোকাবেলা করতে পারবেন না। দর্শক শ্রোতা, আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য কল্যাণকর হবে। আজকে আমি যা কিছু আলোচনা করেছি ইন্টেনশনালি অথবা স্লিপ অফ দ্য টাং, যদি আমি কোনো মিস্টেক করে থাকি তার জন্য আমি বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের আলোচনার যা কিছু ত্রুটি এবং সীমাবদ্ধতা সব আমার জন্য, আর তিলার্ধ যদি শিক্ষণীয় থাকে সব আপনাদের পদপাদ্যে নিবেদন করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিজেকে প্রস্তুত করবেন। শুভ বিদায়।